জগন্নাথের অশেষ কৃপায় বা বলতে পারেন জগন্নাথের অশেষ ভালোবাসায় আমাকে এমন একটা শ্বশুরবাড়ি দিয়েছে যে যেখানে আমার পতিদেব আমার বাপের বাড়ি গেলে ঠিক যতটা আদর যত্ন পাই, আমিও আমার পতিদেবের বাবার বাড়ি অর্থাৎ আমার শ্বশুর বাড়ি আসলে ঠিক ততটাই আদর যত্ন পাই। আমি কি খেতে পছন্দ করি বা কি খাবো, কি ধরনের বাজার করতে হবে, আমার শ্বশুর সবসময় শুনে যায়। ইভেন আমার শাশুড়ি মাও চেষ্টা করে সেই ধরনের কিছুই আয়োজন করতে। তো আজকের যুগে দাঁড়িয়ে শাশুড়ি বৌমার যে সম্পর্কগুলো আসলে আমাদের সমাজে প্রেজেন্ট করা হয়, আমার মনে হয় দুজনের সম্পর্কের ভিতরে সবচেয়ে বড় বন্ডিং হচ্ছে আপনারও ঠিক যতটা দায়িত্ব থাকবে শাশুড়ি শ্বশুরের উপরে, ঠিক ততটা শ্বশুর শাশুড়িরও উচিত বৌমাকে বোঝার। কারণ সবারই বয়সের একটা গ্যাপ থাকে, তাই সবার মতামতের বা সবার ইচ্ছা প্রকাশের ভাবটাও আলাদা হবে। তাই সেই হিসেবে যদি সবার বোঝার ভঙ্গিমাটা একটু আলাদা হয় তাহলে কিন্তু সম্পর্কটা সুন্দর থাকে। আমি আপনাদের অনেকবার বলেছি যে আমার শাশুড়ির বয়স হলেও সে কিন্তু খুবই ভালোভাবে আমাদেরকে বুঝতে পারে, অর্থাৎ আমরা ইয়াং জেনারেশন কি চাই না চাই সেটা তারা খুব ভালোভাবে আমাদেরকে স্পেসটা দেয়। অনেকেই প্রশ্ন করেছিলেন যে আপনারা যে বিয়ের পরেই ঢাকাতেই থাকেন, মানে শ্বশুরবাড়িতে খুবই কম যান, তো আপনার শ্বশুর শাশুড়ি কিছু বলে না? না, একদমই বলে না। কারণ তারা খুব ভালো করেই জানে যে তার বৌমা এবং ছেলে দুজনেই প্রতিষ্ঠিত হওয়ার জন্যই ঢাকাতে থাকে। আর আমরা এরকম না যে বিয়ের পরে গিয়ে থাকছি, আমরা বিয়ের আগে থেকেই দুজনে, সে থাকতো ঢাকায়, প্রথমে থাকতো চট্টগ্রামে আর আমি ঢাকাতেই থাকতাম, তো সেও পরবর্তীতে ঢাকাতেই এসেছে। তো এভাবেই আর কি আমরা কিন্তু বিয়ের আগে থেকেও ঢাকাতেই দুজনে, সেও পড়ালেখার ক্ষেত্রে আমিও পড়ালেখার ক্ষেত্রে। তো সেই জন্য ওইরকম কোনো ব্যাপার নেই। আর আমরা সকালে কিছু নাস্তা থাকে, মানে ওই অন্ন সবজি অল্প করে কিছু থাকে, সেগুলো খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে রান্নার জন্য আবার সব কিছু রেডি করি। এদিকে আজকে একটু বাসায় ভেবেছিলাম যে স্ন্যাক্স আইটেমগুলো তৈরি করা হবে, তো শাশুড়ি মাও সব কিছু রেডি করে দিচ্ছিলো, তো বুন্দিয়াটা এখানে বানানো হচ্ছিল। এরপরে আবার আমার পতিদেব বাজার থেকে সবজি সব কিছু কিনে নিয়ে আসে, তো ওইগুলো আমি আবার বানিয়ে দিই। আমি আবার সবজি বানাতে খুব ভালো লাগে, তো ওই জন্য আমি সবজিগুলো খুব তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছিলাম যে দুপুরের রান্না আবার আলাদা করে হয়, কারণ দুইবার দুইভাবে হয়। আর একটা বিষয়ে বলি যে অনেকেই হয়তো আমার আর আমার পতিদেবের সম্পর্কটা দেখে বলতে পারেন যে বউ পাগল বা স্বামী পাগল, ঠিক আছে? তো আমি একটা কথা বলি, আজকালকার যুগে আমি যে এই যে পর স্ত্রীর কাছে যাওয়া, পর পুরুষের কাছে যাওয়া, এখন প্রত্যেকটা সম্পর্কের ভিতরে ট্রাস্টটা উঠে গেছে বা বিশ্বাসঘাতকতাটা বেশি। তো সেখানে দাঁড়িয়ে কোনো পুরুষ যদি বউ পাগল হয় তাহলে আমি তাকে অবশ্যই রেসপেক্ট করি, সত্যি কথা বলতে। কারণ সে তার নিজের বউকে ভালোবাসছে, অন্য কাউকে না। শ্রীরামচন্দ্র বা মহাদেব থেকে শুরু করে যারা ছিলেন প্রত্যেকেই কিন্তু বউয়ের প্রতি তারা অত্যন্ত ভালোবাসা ছিল। তাই এই স্বামী স্ত্রীর সম্পর্কে যদি ভালোবাসাটা বেশি থাকে বা অগাধ থাকে, সেটা দেখে আপনাদের খুশি হওয়া উচিত, অনুপ্রাণিত হওয়া উচিত, অবশ্যই সমালোচনা নয়। তো তারপরেও আমাদের সমাজে কিছু মানুষ থাকে, দেখবেন যদি স্বামী স্ত্রী একটু ভালোভাবে থাকে বা খুশি থাকে, পিছন থেকে অনেকেই এটা নিয়ে সমালোচনা করে যে ছেলেটা বউ পাগল হয়ে গেছে, ছেলেটা অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে। তো আসলে আমি জানি না কেন এরকম করে, যদিও আমাদের ভক্তি জীবনে ম্যাক্সিমাম দেখবেন ফ্যামিলিতে বা সম্পর্কগুলো অনেক সুন্দরভাবে হয়। আজকে ভগবানের জন্য অনেক কিছু রান্না করেছিলাম এবং যখন ভোগের প্লেটটা সাজিয়েছিলাম, তো আমার শ্বশুরকে পরে ভোগ দেওয়ার পরে দেখিয়ে বলছি যে দেখেন তো কেমন লাগছে। তো আমার শ্বশুর একটা কথাই বললো, ঠিক যেভাবে ভগবানকে ভোগ দিয়েছো ঠিক সেভাবেই স্বামীকেও শ্রদ্ধা করো, এবং যেভাবে ভগবানকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছো ঠিক সেভাবে স্বামীকেও এরকমভাবেই আপ্যায়ন করো। তো আমার কথাটা খুবই ভালো লেগেছে। দেখেন আমার শ্বশুর শাশুড়িও কিন্তু সবসময় আমাকে এটাই সাপোর্ট করে। আর আমাদের যে সুন্দর একটা সম্পর্ক সেটা দেখে আমার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে আমার বাবার বাড়ি বলেন বা আমার আশেপাশে যারা আছে প্রত্যেকেই খুব খুশি হয়। তো সেটা নিয়ে আমিও হ্যাপি। ইভেন আমাকে এখানে আসলে ভাত বেড়ে পর্যন্ত খেতে দেয়, আমার নিজের ভাত বেড়ে খাওয়া লাগে না এরকম। তারপরেও আমি যেহেতু ভোগ দিই ওই জন্য কিছু কাজ করতে হয়। তা আজকে হচ্ছে আমার শাশুড়ির শোকেসটা খুলেছিলাম, তো ওখানে দেখি অনেক পুরানো খেলনা। তো আমি শাশুড়িকে জিজ্ঞেস করলাম এই খেলনাগুলো কার? তো বললো যে এগুলো সব হচ্ছে তোমার ভাসুরের আর তোমার পতিদেবের। তো প্রত্যেকটা খেলনা আমি বের করে করে দেখছিলাম, তো আমার পতিদেবও অনেকটা মানে শৈশবের স্মৃতিটা ফিরে এসেছিল। তো সব কিছু বের করে সে খুবই মানে আগ্রহ প্রকাশ করছিল। পাশে বসে আমার শ্বশুর আবার কোথা থেকে কয়েকটা পেন্সিল ব্যাটারি এনে দিয়েছে, মানে তিনিও খুব আগ্রহ প্রকাশ করছিলেন। তো বলছিলেন দেখো তো ব্যাটারিগুলো লাগিয়ে সবগুলো চলে কিনা। আসলে এগুলো তো চলবে না, কত বছর আগের কথা, তাই না? তারপরেও আমার শ্বশুর কিন্তু খুবই মানে আগ্রহ প্রকাশ করছিল যে ব্যাটারি দিয়ে যদি চালানো যায়। তো আমি বললাম যে বাবা এগুলো তো চলবে না, সব হচ্ছে অনেক দিন হয়ে গেছে। যদিও বাবা বলা হয় না, বাপি বেশি বলা হয়, কারণ আমার পতিদেব ভাসুর তারাও বাপি বলে, তো সেই হিসেবে আমিও বাপিই বলি। আর আমার বাপি বলতে খুব ভালোও লাগে, কারণ আমার বাবাকে তো বাবাই বলি, তো আমার পতিদেবের যে বাবা অর্থাৎ আমার শ্বশুরমশাইকে আমি বাপিই বলে ডাকি, আর মাকে অবশ্য মা বলেই ডাকি। আমার শাশুড়িও একটা কথা বলে, আমার শাশুড়ির কোনো মেয়ে নেই, তো সেই সূত্রে সে সবসময়ই বলে যে তোমরা দুজনে হচ্ছে আমার মেয়ের মতো। সে সেভাবেই আমাদের সাথে মিশে এবং আমাদেরকে নিয়ে ঘুরে ফিরে সব কিছু করে।
তো ভগবানের আশীর্বাদে বলতে পারেন, ওই যে ওটা বললাম না যে জগন্নাথের অশেষ কৃপায় সব কিছু মিলিয়ে কিন্তু খুবই ভালো আছি। তো আশীর্বাদ করবেন এভাবেই যেন থাকি। আর আমি যদি বলেন যে স্বামী পাগল, হ্যাঁ স্বামী পাগল হয়ে থাকতে পারি, আর আমার পতিদেবকে যদি বলেন বউ পাগল, তো বউ পাগল হয়েই থাকে। তবে আমাদের এই সুন্দর সংসার জীবনটা যেন আরও সুন্দর হয় সেটাই প্রার্থনা করবেন। এটা ছিল আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স, অর্থাৎ আমরা সন্ধ্যাবেলায় কিছু মানে খাবার দাবার করি। আর আমার শ্বশুরবাড়ি না খুব রুলস রেগুলেশন মেনে হয়, অর্থাৎ টাইম টু টাইম খাওয়া দাওয়া, ঘুম আবার উঠা, মানে সব কিছু একদম টাইম টু টাইম, অনেকটা ক্যান্টনমেন্টের মতো লাগে। তো আমি এটা আবার বলিও যে আপনাদের বাড়িতে থাকলে আমার মনে হয় আমি ক্যান্টনমেন্টে আসি। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।